মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে, সে কোনো কূটনৈতিক না, সে একজন দোভাষী। ডক্টর ইউনূসের সাথে কথা বলতে, ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে। ভারতের দুর্ভাগ্য, বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না 100 ভাগের 1 ভাগ যোগ্যতাও রাখে না। রিপাবলিক বাংলায় একবারে বুক ভরে বলেছিলাম যে ডক্টর ইউনূস যেই মানের বিশ্ব নেতা, সেই মানে পৌঁছাতে মোদিকে 100 বার জন্ম নিতে হবে। তখন রিপাবলিক বাংলার ময়ূখের মুখটা ফিউজ হয়ে গিয়েছিল। শুধু রিপাবলিক বাংলা না, আজকে মোদি এবং ডক্টর ইউনূসের মিটিং হলো, ভারতের গণমাধ্যমগুলো মুখে কুলুপ দিয়ে রাখছে, কিছু বলতে পারছে না। আসলে কি আলোচনা হয়েছে আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সীমান্তে নাগরিক হত্যা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের গণমাধ্যম কি লিখবে? বছরের পরে বছর বাংলাদেশের নাগরিকদের কিভাবে হত্যা করা হয়েছে, এই কথাটি ভারতের গণমাধ্যমগুলো কি লিখতে পারবে? আমি জিজ্ঞাসা করছি। নিরীহ মানুষকে হত্যা করেছে, 27 জন শিশু বিএসএফ হত্যা করেছে এই আমাদের সীমান্তে। একজন শিশু, সেও কি বিএসএফকে প্রতিহত করতে গিয়েছিল, যে কারণে তাকে হত্যা করতে হলো? বিএসএফের কাছে জিজ্ঞাসা, নরেন্দ্র মোদির কাছে জিজ্ঞাসা। এই তথ্যগুলো আমরা বারবার প্রধান উপদেষ্টাকে দিচ্ছিলাম, মেইল করছিলাম, জানাচ্ছিলাম। আমাদের যখন মিটিং হচ্ছিল তখন পরিসংখ্যানগুলো তুলে ধরেছিলাম যে আমাদের গত 16 বছরে 1000-এর উপর বাংলাদেশি নাগরিক হত্যা হয়েছে, যার ডকুমেন্ট হয়েছে মাত্র 600-র মতো, বাকিগুলো আনডকুমেন্টেড। এবং বেশিরভাগ মৃত্যুর ক্ষেত্রে জানাজা নামাজও পড়া হয়নি। তড়িঘড়ি করে শেখ হাসিনার সময়ে পুলিশ আমাদের এই সীমান্তে নিহত নাগরিকদেরকে মাটি চাপা দিত, জানাজা নামাজ পড়তে দিত না, উল্টো নিহতদেরকে চোরা কারবারি বলার চেষ্টা করত। গতকাল বিএসএফ ভুল করে একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে। কেমন লাগে? এভাবেই নিয়মিত বাংলাদেশের নাগরিকদেরকে তোমরা হত্যা করছো। নিজের দেশের মানুষ নিজেরাই মারলা। একবার বিবেচনা করো। সীমান্তে অপরাধ সংগঠিত হয় সারা বিশ্বেই। ভারতীয়রা অপরাধ করে, বাংলাদেশিরা অপরাধ করে। প্রত্যেকটা অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি আছে, আইন আছে, আন্তর্জাতিক নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশের কেউ যদি কোনো ভুল করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থা নেবে। কিন্তু এভাবে সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না। এছাড়া আলোচিত হয়েছে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, সেই বিষয়ে আলোচনা হয়েছে, তিস্তা পানি চুক্তি বিষয়ে। আজকে একটা কথা ভারতীয়দেরকে জিজ্ঞাসা করি, এই যে নদীগুলোর উপরে তোমরা বাঁধ দিয়ে পানিগুলো আটকে দিয়েছো, নিচু দেশের দিকে পানি প্রবাহিত হবে, খুবই স্বাভাবিক। তোমরা যে পানিগুলো আটকায় দিয়ে সারা দেশ সারা বছর ধরে এই পানিগুলো সুবিধা নিলা, যখন পানিটা বেড়ে যাচ্ছে বর্ষাকালে, পানির লোড নিতে পারছে না, তখন এই পানিটা আমাদের উপরে কেন ঠেলে দিচ্ছ? নিজেদেরকে প্রশ্ন করো। আমরা যদি বর্ষার সময় অতিরিক্ত পানির কারণে ক্ষতির ভাগ নিতে পারি, তাহলে শুষ্ক মৌসুমে যেইটুকু পানি আছে সেটুকু পানির কেন ভাগ পাবো না? এই নদীগুলো ভারতে উৎপত্তি হয়েছে এরকম না, এগুলো আন্তর্জাতিক নদী। কমপক্ষে 3টি দেশ থেকে টাচ করেছে এই নদীগুলো। সেই নদীগুলোর পানির হিসাব চাচ্ছি, যেগুলোর উৎপত্তি স্থল ভারতও না। ভারতও ওই নদীগুলোর পানি ভোগ করছে, অন্য দেশ থেকে আসা পানি। সেই পানিগুলোর একটা অংশ, ধরেন 1 বালতি পানি ভারতের কাছে আছে, আন্তর্জাতিক নদীর পানি। ভারতেরও অধিকার আছে, আমাদেরও অধিকার আছে। 1 বালতি পানির মধ্যে 1 গ্লাস তো আমরা ভাগ পেতে পারি। আমরা নিচু দেশে যারা আমরা ক্ষতি বহন করি, ক্ষতির ভাগ বহন করি, 1 গ্লাস পানি তো পেতে পারি। এই বিষয়গুলো ভারতীয়রা বোঝে না। এই না বোঝার কারণে আমাদের দূরত্ব। ভারতের নাগরিক, ভারতের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি দল, বিরোধী দল কখনো কেউই আমাদের এই বিষয়গুলোতে সহযোগিতা করেনি, সমর্থন করেনি। আমরা বলে যাচ্ছি। যে কারণে আমরা এই প্রশ্ন তুলেছি, ভারত আমাদের বন্ধু কিনা আমাদের আরেকবার বিবেচনা করতে হবে। আমরা তো দেখি ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারি দল, বিরোধী দল সমানভাবে বাংলাদেশের বিরোধিতা করে। বাংলাদেশের অস্তিত্ব তাদের জন্য অস্বস্তির, এইরকম একটা ভাব করে। আমিও আপনাদেরকে বলছি,
ভারতের যে ভৌগোলিক কাঠামো সেটা যেরকম বাংলাদেশের জন্য অস্বস্তি, বাংলাদেশের ভৌগোলিক কাঠামো ভারতের জন্য অস্বস্তি। এটা আপনারা মনে রাখবেন। প্রত্যেকটা জায়গায় আপনারা যেরকম আমাদের উপর নির্ভরশীল, আমরাও আপনাদের উপর নির্ভরশীল, কিন্তু যেই নিপীড়নটা করছেন সেই নিপীড়ন আর করতে পারবেন না, কারণ আমাদের সাথে আছে বিশ্বমানের একজন নেতা। আমরা আর পিছনে ফিরে তাকাবো না, শুধুই সামনে যাব। অনেকগুলো বিষয়ে আমরা অগ্রগতির সামনে আছি। আমি আপনাদেরকে বলছি, রোহিঙ্গা বিষয়ে আপনারা যে যে ষড়যন্ত্র করেছেন সব কিছু ছিন্ন করা হবে। ডক্টর ইউনূস স্যারের সহযোগিতায় আমরা সকল রাজনৈতিক দল মিলে এই সহযোগিতা করব। যতদিন উনি দায়িত্বে আছেন আমরা সর্বোচ্চভাবে শক্তি দিয়ে সহযোগিতা করব। এবং বাংলাদেশের নাগরিকরা এতদিন পরে ভাবছে তাদের মনের মতো একজন ব্যক্তিকে নেতা হিসেবে পেয়েছে। আজকে জাস্ট মোদি এবং ডক্টর ইউনূসের যোগ্যতার কাঠামো দেখেন। মোদিকে একজন দোভাষী নিয়ে ডক্টর ইউনূসের পাশে কথা বলতে হচ্ছে। স্বাধীনভাবে ইংরেজিতে সে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছে না। এটাই হলো মোদি এবং ডক্টর ইউনূসের পার্থক্য। আসসালামু আলাইকুম।